আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ বিশেষ করে যারা এইচএসসির রেজাল্টের পরবর্তীতে একটা বড় একটা ধাক্কা খাওয়া একটা অনেকটাই বলতে গেলে যে হয়তোবা চিন্তার বাইরে কিছু রেজাল্ট চলে আসছে। তো অনেকে হয়তোবা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কি করতে পারবে না, এক্সামটা দিতে পারবে না। বুঝতে পারতেছো কীভাবে বুঝতে পারতেছো? মেডিকেলে যদি ধরো তোমরা জানো যে জিপিএর উপর এসএসসিতে আর এইচএসসিতে মোট থাকে কত মার্ক? 100 মার্ক। মানে তোমার হলো যে কি দিয়ে গুণ করে? 10 দিয়ে গুণ করে, তাই না? তো এইচএসসি যদি জিপিএ আসে তোমার যদি ধরো 3.5 বা 3.7, তাহলে অলরেডি তোমার 13 মার্ক নাই। তারপরে এসএসসি যদি কিছু কম থাকে একই রকম, তার মানে একটা হিউজ মার্ক। দেখো 13 মার্ক 15 মার্ক যাদের 18 মার্ক এগুলো গ্যাপ হয় তাদের নর্মালি যদি কাট মার্ক হয় 70, ধরো 70 তার সাথে 18 যোগ করলে হয় 88 পেলে ঢাকা মেডিকেলে টপ করা যায়, মানে মেডিকেলে টপ করা যায়, ঢাকা মেডিকেলে ঢুকে যাওয়া যায়। সেই জায়গায় তোমার মার্কস মানে পেয়ে তুমি জাস্ট চান্স পাওয়ার মতো অবস্থা হবে। এটা মানে হিউজ একটা টাফ ব্যাপার। তো অসম্ভব বলতে কিছু না, যদি তোমার মধ্যে কনফিডেন্স থাকে এবং তুমি পারবা। এই বছরের বিষয়টা কি একটু ভিন্ন, এই বছর আগের মতো অবস্থা নাই যে আমি এই জায়গায় ধাক্কা খেলাম। এরকম রিস্কে যারা আছে এই বছর আমি কখনো সাজেস্ট করবো না যে তুমি কন্টিনিউ করো খুব বেশি করে। মানে যদি তোমার উপর 100% কনফিডেন্স বা এক রকমের দৃঢ় বিশ্বাস না থাকে, দৃঢ় বিশ্বাস না থাকলে তোমাকে ভার্সিটি এবার নেওয়া লাগবে, কারণ ভার্সিটির জন্য এবার টাইম পাবা না। আগের মতো ওই কামব্যাকের ওই সুযোগ নাই। যদি তোমার মধ্যে দৃঢ় বিশ্বাস থাকে আমি এবার মিস করলে সমস্যা নেই, পরের বার আবার দিব, এরকম যদি টার্গেট থাকে, পরের বার 3 মার্ক কাটা যায় এরকম। তো বিষয়গুলো এখন যেই রকম অবস্থায় আছে ম্যাক্সিমাম শিক্ষার্থী যাদের জিপিএ মার্ক কম আছে তারা মেডিকেল থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এরপরে হলো যে তোমার হলো যে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছিলা, দেখলা যে ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক সময় ম্যাথে অনেকের A+ আসে নাই, তারপর হলো যে ইংরেজিতে আসে নাই, A- আসছে অনেকের, মার্ক অনেক ভালো আসে না, তাদেরকে আমি বলবো যে অ্যাজ ইউজুয়াল বলা যায় যে এই বছর যেটা দেখা যাচ্ছে যে যতই বলুক না কেন রেজাল্ট অনেক খারাপ হয়েছে, কিন্তু জিপিএ 5 কিন্তু সায়েন্স থেকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট স্টুডেন্ট পাইছে এবং জিপিএ 5 পাইছে এবং ভালো মার্ক পাইছে। আমি দেখছি তো ঢাকার আমার কিছু জানাশোনা মানুষ আছে যাদের নাম্বারগুলো শুনে আমি অবাক হয়েছি, 92, 93, 94% মার্ক ইজিলি পাইছে। তো এই যে যারা 94%, 95% মার্ক তুলছে, তো এরা তো সবাই এই স্টুডেন্টগুলা ধরলাম বুয়েট পরীক্ষা দিতে দেয় 20,000 জনকে। তো এইটা তো ধরো মোটামুটি যারা এরকম 90%, 85% মার্ক, 87% মার্ক, আমার ধরো না 20,000 85 টু 90 এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 90-র মধ্যে। তো 90% মার্ক দিয়ে তো তোমার বা 88%, 87%-এর মধ্যে দিয়ে তো তোমার মোটামুটি শেষ হয়ে যাচ্ছে মেডিকেল মানে বুয়েট। তার মানে বুয়েটে তোমার পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা এরকম লাগতেছে। তো যারা বুঝতেছো যে বুয়েট হচ্ছে না, তারপর ওইদিকে ফিজিক্স কেমিস্ট্রি কোনো একটা মিস করছো, ইংরেজি মিস করছো, দেখছো যে আগের বছরের সাথে মিলতেছে না, তোমাদের জন্য একটা উপদেশ থাকবে যে এখন তোমরা যেটা করতে পারো, ইঞ্জিনিয়ারিংয়ের সময়ও আবার ভার্সিটির জন্য এবার আলাদা করে সময় পাচ্ছ না, কারণ সব ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সব এক সময়ের মধ্যে নিয়ে নিচ্ছে। তার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে, একটা নির্দিষ্ট একটা প্ল্যানিং মাফিক আগানো লাগবে। ধরো তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি বুঝতেছো না সার্কুলার কি দিবে, তাহলে তুমি ভার্সিটিতে মুভ করো, পাশাপাশি তোমার ওইটা কন্টিনিউ করো যতটুকু পারো। ধরো তুমি ভার্সিটি প্রস্তুতি কন্টিনিউ করতেছো, পাশাপাশি ইঞ্জিনিয়ারিংটা কন্টিনিউ করো, অসুবিধা তো নাই। কারণ একই তো পড়া, একই কনসেপ্ট, কিন্তু এক্সট্রা একটু হয়তো হতে পারে, কিন্তু তোমার এখন ডেডিকেশন বা একটা মানে তোমার গোলটা ভিন্ন হয়ে গেছে। আগে ছিল ইঞ্জিনিয়ারিং গোল, এখন হয়ে গেছে যাবে ভার্সিটি গোল। কিচ্ছু করার না ভাইয়া, তোমার মন খারাপ হতেই পারে, তোমার আশেপাশে বন্ধুরা এখনো ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করতেছে এরকম মনে হতে পারে, তাহলে তুমি ভার্সিটি মেনে নিতে পারবে না, এটা আমি জানি। এই তোমার ফেজ আমিও পার করে আসছে। আমার এক সাবজেক্টে A+ ছিল না বলে আমি ইঞ্জিনিয়ারিং কোথাও বসতেই পারি না ওই বছর, মানে এত পরিমাণে A+ ছিল, আমি ইংরেজিতে A+ মিস করছিলাম। তো ওরকম অবস্থা তোমার হচ্ছে, আমি এটা বুঝতেছি এবং আমি নিজেও মেনে নিতে পারি নাই, তো তোমরাও মেনে নিতে পারবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। তাহলে এই জায়গা থেকে ওভারকাম করবা কিভাবে, শূন্য থেকে জার্নি শুরু করবা কিভাবে? দেখো ভাইয়া, জীবন কখনো কারোর জন্য থেমে থাকবে না। তুমি আজকে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে পারো নাই বা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে পারছো ভালো কথা, বা নিতে পারোই নাই, যেটা অবস্থা এখন বর্তমানে নিতেই পারো নাই, তো সমস্যা কি? তোমার কাছে কি মনে হয় না ভার্সিটি থেকে ভালো অবস্থা যাওয়া যায়? ভাইয়া আমি বিশ্বাস করবা না, গত 4 বছর আগে আমার যেই ড্রিম ক্যাম্পাস ছিল সেখান থেকে এখন আমি যেই ক্যাম্পাসে পড়তেছি আলহামদুলিল্লাহ, আমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের মধ্যে আলহামদুলিল্লাহ সব জায়গায় ভালো করছি। তার মানে আমি এইটুকু ইনস্টিটিউটে রাখতে পারতাম যে আমি ইঞ্জিনিয়ারিং কোনো না কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে টপ করার মতো পজিশন রাখছিলাম। টপ না করুক, মানে অ্যাটলিস্ট তো কোনো জায়গায় চান্স পাওয়ার মতো পজিশন রাখি, তাই না? অ্যাটলিস্ট তো এইটুকু অবস্থানটা থাকি। তো আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, আমি পারি নাই। আমার স্বপ্ন ছিল ঢাবির ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো সিসি অথবা ট্রিপল নিয়ে পড়ার, পারি নাই, পজিশন পিছনে চলে আসছে, ভালো মানে ওই সাবজেক্টগুলো ধারে কাছে পজিশন আসে নাই। তো এখন বিষয়টা হলো অন্য ক্যাম্পাসগুলোতে হয়তো এই সুযোগ ছিল, কিন্তু আসলে বুঝতেই পারতেছো যে বিশ্ববিদ্যালয়ের একটা প্রায়োরিটি আর আমার একটা ভালো লাগা জায়গা। তো এই জায়গা থেকে তোমার হলো যে
তোমরা যারা এই অবস্থায় আসো তোমাদেরকে এখন ভাই যেটা অবস্থান আছে সেখান থেকে মেনে নিতে হবে, সেখান থেকে তুমি ভালো করার সুযোগ রাখো ভাইয়া। কখনো লাইফে এটা ভাববা না যে আমার বন্ধুরা এটা করে ফেলছে, তুমি তো এমন হইতে পারে তোমার জায়গা থেকে তুমি তোমার বন্ধুদের আগে সফল হতে পারো। তার জন্য এখন থেকে ভাইয়া প্রস্তুতি শুরু করতে হবে। এইটা 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 তুমি ফিক্সড করলা, ধরলাম আমি, তুমি ফিক্সড করলা যে তুমি ভার্সিটি প্রস্তুতি এখন থেকে শুরু করলাম। এখন কিভাবে কি করবা দেখো ভাই, ইঞ্জিনিয়ারিং যা পড়ছো পার্থক্যটা কোথায় তৈরি হচ্ছে জানো? ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির মধ্যে মেইন পার্থক্যটা হলো, এটা অনেকেই জানে না, আমি দেখছি কি এটা অনেকেই জানে না। হ্যাঁ দেখো, ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির মধ্যে মেইন পার্থক্য তৈরি হয় কোথায় জানো? ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ক্যালকুলেটর ইউজ করা যায়, এবং তোমরা রিটেন বেস দেখো, রিটেন বেস পারফরমেন্সের প্রতি ফোকাস দাও, রিটেন। আর এখানে কি হয়, ক্যালকুলেটর ইউজ করা যায়, আর ভার্সিটিতে কি হয়, ভার্সিটি প্রস্তুতিতে কি হয়, ভার্সিটি প্রস্তুতিতে ক্যালকুলেটর বিহীন, যেহেতু এখানে এমসিকিউ বেসডকে ফোকাস দেওয়া হয়। আর তোমার হলো যে ক্যালকুলেটর বিহীন মানে হ্যান্ড ক্যালকুলেশনগুলোতে ভালো প্রায়োরিটি থাকতে হয়, এবং পাশাপাশি হলো শর্ট ট্রিক্স শর্টকাট এগুলোতে ফোকাস থাকতে হয়। এটা হলো ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির মধ্যে পার্থক্য। তাহলে তোমাকে এখন যে রিটেন প্রস্তুতির জন্য কনসেপ্ট ক্লিয়ার করছো, সেম কনসেপ্টে এখন এমসিকিউতে আসো, বাট শূন্য থেকে যেহেতু শুরু করবে ভাইয়া, তোমাকে একটা জিনিস টার্গেট থাকতে হবে, একদম একদম বেসিকভাবে টার্গেট থাকতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ভার্সিটি প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে এখন যেহেতু সময় কম, তোমাকে অ্যানালাইসিসটা ভালো মতো বুঝতে হবে। অ্যানালাইসিস করার জন্য অনেকটা টাইম যায়, কিছু করার না ভাই, করা তো লাগবে, অ্যানালাইসিসটা ভালো মতো করা লাগবে। ভার্সিটি অ্যাডমিশনে অ্যানালাইসিসটা করার পরে বুঝো পয়েন্টগুলো, অ্যানালাইসিস করার পরে তারপরে তুমি কি করবা বলো তো ভাইয়া? তোমার জন্য একটা সুন্দর রিভিশন মানে তোমার হলো কি থাকবে, ক্লাস নোট একদম সুন্দর করে গুছানো থাকবে এগুলা। এখন এগুলো করাটা তোমাদের জন্য অনেক টাফ, কিন্তু এগুলো রাখা ভার্সিটি অ্যাডমিশনের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। তার মানে কি, অ্যানালাইসিস, ক্লাস নোট থাকা লাগবে, এবং দ্বিতীয় যে জিনিসটা থাকতে হবে সেটা কি বলতো ভাইয়া? সেটা হচ্ছে দেখো, রিভিশন ম্যাটেরিয়ালস কিন্তু আমাদের খুব দরকার, কারণ পরীক্ষাগুলোতে এবার কিন্তু ওই সময়টা নাই, এটা হলো একটা জিনিস। আর স্ট্যান্ডার্ড প্রশ্নে রেগুলার বেসিসে এক্সাম দেওয়া লাগবে ভার্সিটি ইয়ার জন্য, যেটা ইঞ্জিনিয়ারিংয়ে পারো না। কারণ অ্যাডমিশনের সময় পরীক্ষা দিলে তখন তুমি নিজের অবস্থানটা যাচাই করতে পারবা, তখন তুমি কি করতে পারবা, ভালো করতে পারবা। এটা সেম বেসিসে মেডিকেলি স্টুডেন্টদের জন্য কথাবার্তাগুলা। মেডিকেলে অ্যাডমিশনটা যারা প্রস্তুতি নিচ্ছিল, তোমরা এতদিন কিসের জন্য, মেডিকেলের জন্য নিচ্ছ, সব থিওরি টাইপ। এখানে ছিল সব কি রিটেন টাইপ, এখানে তোমরা সব থিওরি টাইপ পড়ছো। কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে থিওরি এবং রিটেন সব মিক্স মানে পরিত প্রশ্ন হবে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে ক্যালকুলেটর এখানে তোমরা ইউজ করো না, কিন্তু এখানে বেশি ম্যাথ থাকে না, এখানে অনেক থাকবে। তারপরে এখানে খুব একটা তোমরা বায়োলজিতে বেশি শর্টকাট ইউজ করতে, বাট এখানে সব জায়গায় শর্টকাটই, শর্ট ট্রিক্স, ফিজিক্স জানা লাগবে, কেমিস্ট্রি জানা লাগবে, ম্যাথ জানা লাগবে। তারপর মেডিকেল স্টুডেন্টদের একটা বড় বাধা থাকে ম্যাথ। তো ম্যাথে ভালো করার জন্য দুর্দান্ত মানে একদম তোমাকে কিছু স্পেসিফিক ওয়েতে একদম 1 to 1 ক্লাস করতে হবে, যে ক্লাসগুলো থেকে তুমি ম্যাক্সিমাম জিনিস ক্লিয়ার হয়ে যাবা। ক্লাস নোটটা পড়বা, নোট পড়ে কোশ্চেন ব্যাংক সলভ করবা, ভার্সিটি যেই কোশ্চেন ব্যাংক মাস্টার বুক যেটাকে বলে, কোশ্চেন ব্যাংক সলভ করে তারপর তুমি কি করবা, মানে রিভিশন ম্যাটেরিয়ালস গুছাই রাখবা, আর পাশাপাশি এক্সাম দিবা। এক্সামগুলো হতে হবে স্ট্যান্ডার্ড ভার্সিটি স্ট্যান্ডার্ড। এই কাজটা তোমাকে এখন করতে হবে ভাইয়া ডে বেসিসে, যে পয়েন্টগুলো বলছে। এখন এই জিনিসগুলো না মানে যদি না করতে পারো, তুমি অ্যাডমিশনে সবচেয়ে বড় বাধা হবে। তুমি ধরো সবই পারো, কিন্তু এগুলো কেন তুমি চান্স পাবা না? ধরো তুমি এগুলোর জন্য দুর্দান্ত স্টুডেন্ট, আমি ধরে নিচ্ছি যে তুমি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য দুর্দান্ত স্টুডেন্ট, কিন্তু তুমি তাও ভার্সিটিতে চান্স পাবা না। কেন জানো? কারণ হচ্ছে তুমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে ধারণা নেই, তুমি স্ট্যান্ডার্ড প্রশ্ন পরীক্ষা দাও নাই, তুমি ক্যালকুলেটর মানে হাতে ক্যালকুলেশনের জিনিসপাতি জানো না, তারপরে যে তুমি কি জানো না, তারপরে যে দেখো তুমি হলো যে এমসিকিউতে ফার্স্ট কিভাবে করা যায়, কিভাবে তুমি হলো যে ইয়া করা যায় ক্লাস নোট থেকে। কারণ অ্যাডমিশনে দেখো, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আর ভার্সিটি অ্যাডমিশনের মধ্যে মেইন পার্থক্য কি জানো? ভার্সিটি অ্যাডমিশনে স্পেসিফিক টপিকগুলো পড়লে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে, যেটা ইঞ্জিনিয়ারিংয়ে পাওয়া যায় না। বুঝতে পারতেছো? তার মানে কি, এখানে স্পেসিফিক টপিকের জন্য স্পেসিফিকভাবে অ্যানালাইসিস সাথে ক্লাস নোটগুলো থাকলে তুমি ডে বেসিসে ইয়া করতে পারবে, এবং রিভিশন ম্যাটেরিয়ালস থাকলে তুমি এই জিনিসটা করতে পারবা, যেটা তুমি অন্যান্য জায়গায় হয়তো এই সুযোগটা পাচ্ছিল না। কিন্তু এখন এসে এটা করা লাগবে, এটা গুছানো লাগবে। তো যেহেতু হাতে সময় কম, এটা তোমাদের জন্য এখন খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। যে আমি একটা মিনিট, খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে কি তোমাদের জন্য। ওকে, তো যেটা বলতেছিলাম আর কি, তুমি দেখো যেখানে ছিলাম আর কি, তো এটা হলো এখন আমাদেরকে কি করতে হবে, আমরা হয়তো বা যে জিনিসটা করতে পারি না এখন সময়ের কারণে, আমাদের হাতে এই বছর সময় কম, এটা আমাদের সবচেয়ে বড় বাধা। তো এই সময়টা কম যেহেতু আমাদের হাতে, আমাদেরকে খুব গুছানো হইতে করতে হবে। তো গুছানো হইতে করার জন্য আমি জাস্ট একটু ছোট্ট করে বলি, যেহেতু তোমরা মেডিকেলে পড়ে, এখন নতুন করে আবার ভার্সিটি প্রস্তুতি, এখন তোমাদের জন্য আসলে শূন্য থেকে জার্নিটা শুরু করাটা খুব টাফ ব্যাপার, কিন্তু তোমাদের জার্নিটা সহজ করার জন্য আমি জাস্ট একটু একটু এটা নিয়ে আলোচনা করি। আমাদের ভার্সিটি ব্যাচ 2.0, এটা তোমাদের একদম শূন্য থেকে আজকে রাত 9:30 থেকে ক্লাস শুরু হবে। এই ব্যাচটার গতকাল ওরিয়েন্টেশন গেছে, পেজে গেলে আমাদের ওরিয়েন্টেশনটা লাইভটা পেয়ে যাবা। দুর্দান্ত করে আমরা এই কোর্সটা সাজিয়েছি, এই ব্যাচটা সাজিয়েছি তোমাদের জন্য। কেন এই ব্যাচটা সাজিয়েছি দেখো, একদম নতুনভাবে নতুন টিচার প্যানেল দিয়ে আমি নিজে ম্যাথের দায়িত্বে থাকবো,
বা তোমাদের হচ্ছে কেমিস্ট্রির জন্য নাইমুর ভাইয়াকে তোমরা হয়তো বা চিনো সবাই, কারণ এর থেকে মোটামুটি কেমিস্ট্রিতে এখন দুর্দান্ত পড়াচ্ছে। এসএসসি 25 তোমাদেরকে ভালো সার্ভিস দিচ্ছে। ওনার ক্যামশট নামে একটা খুবই ভালো দুর্দান্ত কাজ ছিল। তো ভাইয়া একদম দুর্দান্ত ভাইয়া, প্রায় 6-7 বছর তোমার হলো যে উদ্ভাস এবং উৎকর্ষর একদম কেমিস্ট্রি সিনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে ছিল ইনস্ট্রাক্টর। সেখান থেকে ওনাকে আমরা মানে তোমাদের জন্য আমি অনুরোধ করে নিয়ে আসা ওনাকে কেমিস্ট্রিতে। তারপর হচ্ছে বায়োলজিতে রাকিব আছে এবং আমি তো আছি তোমাদের জন্য, এবং ফিজিক্সের জন্য এর একজন দুর্দান্ত ভাইয়াকে অ্যাড করতেছে, যাদেরকে তোমরা এত বেশি পছন্দ করে এমন একজন ভাইয়াকে। তো ভাইয়া ফিজিক্সের ভাইয়া যেই নামটা এখন বলতেছি না, কারণ তার সাথে কথা চলতেছে, যখনই ফাইনাল হবে এবং সব কিছু হলে যখন ওনাকে অ্যাড করা হবে ততদিন অবধি আমি ফিজিক্সের দায়িত্বে থাকবো, বাট উনি আসলে ওনার কাছে হ্যান্ড ওভার করা হবে এই দায়িত্বটা ফিজিক্সের। এখানের মধ্যে দেখো একদম সুন্দর করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি লাইভ ক্লাস হবে। ক্লাসের শুরুতে আমরা কোন কোন টপিক পড়ানো হবে সেটা বলে দিব, এবং ক্লাস শেষে ওই যে অ্যানালাইসিসটা যেটা দরকার না, কারণ আমরা তো ক্লাসে ম্যাক্সিমাম জিনিসে তোমাকে টাচ করবো, পড়াবো, ভালো মতো একদম কম্প্যাক্ট আকারে গুছিয়ে দিব, কিন্তু অ্যানালাইসিসটা যে ইম্পর্টেন্ট কোনগুলো টপিক তুমি বাসায় গিয়ে প্রথমে পড়বা, ইম্পর্টেন্ট টপিকগুলো আগে পড়বা, কারণ এখন এক একটা দিনে এক একটা করে সাবটা শেষ করা লাগবে। ওই এরকমভাবে তোমাকে প্রস্তুতি নেওয়া লাগবে, হাতে সময় কম। ওই ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা ক্লাস শেষে বলে দিব, কোনগুলো আগে পড়বা, কোনগুলো পরে পড়বা, এই জিনিসগুলো। তারপর যে কম্প্যাক্ট ক্লাস নোট পাবা আমাদের এখানে। কি ওই যে বললাম না যে তোমার হাতে একটা ক্লাস নোট থাকতে হবে, ক্লাস নোট দিয়ে তুমি কি করবা ভালো মতো জানো, তোমার প্রস্তুতিটা গুছানো থাকে। এবং পাশাপাশি তোমাকে কি কি কাজ হেল্প করবে জানো, রিভিশন ম্যাটেরিয়ালস হিসাবে আমরা এগুলো তোমাদেরকে দিয়ে দিব। এই জিনিসগুলো তোমরা কি করবা, সুন্দর করে একদম ভালো মতো তোমাদেরকে কি করতে হবে, এগুলো গুছাই রাখতে হবে। এগুলো তারপর তুমি রিভিশন ম্যাটেরিয়ালস হিসাবে ইউজ করতে পারবা। অধ্যায়ভিত্তিক লাইভ এক্সাম হবে, সবকিছু ওয়েবসাইটে হবে, ক্লাস এগুলো লাইভ হবে, পাশাপাশি ওয়েবসাইটে আমরা রেকর্ডেড রেখে দিব। তারপর যে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন সেশন নেওয়া হবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা গাইডলাইন সেশন নেওয়া হবে। হাতে ক্যালকুলেশন ক্লাস, যেহেতু ক্যালকুলেটর নাই এখন, হাতে ক্যালকুলেশনে ফাস্ট হওয়া লাগবে, এই জন্য আমাদের এটার জন্য আলাদা করে আমাদের একটা মানে পেইড বেসের মধ্যে সিরিজ চলে, মানে একটা সিরিজ আকারে আমি হাতে ক্যালকুলেশনে সবকিছু শিখাই দিই। তারপর হচ্ছে ফাইনাল মডেল টেস্ট ক্লাস, মডেল টেস্ট এক্সাম নেওয়া হবে। এই সব কিছু এই কোর্সের মধ্যে। তোমরা যদি রুটিনটা দেখো, এই যে দেখো আজকে প্রথম ক্লাস গুণগত রসায়ন রাত 9:30, আবার আগামীকাল 20 তারিখ ম্যাট্রিক্স নির্ণায়ক শুরু। একদম শূন্য থেকে আমরা শুরু করবো ভাইয়া, আমরা একদম জিরো থেকে। আমাদের টার্গেট হলো ডিসেম্বরের 7 তারিখের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করা, আমাদের ওইভাবে রুটিনটা ওইভাবে আমাদের করা গুছানো। তার মানে ডিসেম্বরের মধ্যে আমরা যে 7 তারিখের মধ্যে শেষ করি, তারপর আমরা ঢাবির আগে একবার ছোট্ট একটা রিভিশন দিতে পারবো। এরপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আগে আমরা আবার পড়বো, আবার রিভিশন দিব। এক কোর্সের মধ্যে ঢাবি চবি জাবি গুচ্ছ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা রুটিনটা স্ক্রিনশট রেখে দিতে পারো। এই রুটিন অনুযায়ী দেখো এক্সাম হবে গুণগত রসায়নের উপর, একদম কম্প্যাক্ট আকারে এক্সাম, মানে একদম গুছানো। আমাদের এক্সাম টিমে আলাদা থাকে, যারা একদম তোমাকে কি করবে বলো তো ভাইয়া, সবচেয়ে বেটার কি দিবে বলো তো ভাইয়া, বেটার তোমাদেরকে স্ট্যান্ডার্ড প্রশ্ন এক্সাম নিতে হেল্প করবে। এই হলো আমাদের। এই যে দেখো হাতে ক্যালকুলেশনের ক্লাস সন্ধ্যা 6টায়, ওই দিন আবার কোর্স বিভাজন। এখানে মানে একটা সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, জাস্ট এই দিনে। যেমন ধরো এইখানের মধ্যে 2 দিন ক্লাস আছে, জাস্ট কোনটা জানি 2 দিন ক্লাস আছে। ধরো সকাল মানে তোমার হচ্ছে 3টা বাজেও ক্লাস আছে, আবার রাত 9:30 ক্লাস আছে, আমি খুঁজে পাচ্ছি না। তো এরকম আর কি 1 বা 2 দিন থাকে। এছাড়া ম্যাক্সিমাম দিনে তোমার কি হয়েছে বলো তো ভাইয়া, ম্যাক্সিমাম দিনে রাতে ক্লাস আছে সবসময়। মানে 1 বা 2 দিন তোমার হচ্ছে 2টা ক্লাস থাকবে, কারণ আমাদের তো ধরো ওইভাবে সিলেবাসটা কমপ্লিট করানো লাগবে, তাই একদিন একটু কষ্ট করে 2টা ক্লাস করা লাগতে পারে। বাট শূন্য থেকে শুরু করে যতটুকু প্রয়োজন ততটুকুই পড়াবো, তোমার স্বপ্নে ক্যাম্পাসে আমরা নিয়ে যাবো। এই ব্যাচটাতে এখনো ভর্তি চলতেছে, আজকে রাত 12টা হলো লাস্ট, কারণ আজকে থেকে প্রথম ক্লাস শুরু। এই যে 01314770610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, বাকি বিস্তারিত এখান থেকে বলে দিবে। 500 টাকার একটা অফার চলতেছে, 500 টাকা অফার পেয়ে যাবা যদি আজকে রাত 12টার মধ্যে। বিশ্বাস করো ভাইয়া, তোমার জন্য একটা বেস্ট কোর্স হবে, কোনো আফসোস থাকবে না এই কোর্সে ভর্তি হওয়ার পরে, সব ভার্সিটি প্রস্তুতির জন্য। এই জন্য আমি এই দুর্দান্ত ভাইয়াদেরকে অ্যাড করছি। তোমরা রাকিব ভাই, তোমরা জাহাঙ্গীরনগরের ডি এর বায়োলজি ক্লাস দেখতে পারো, কি দুর্দান্ত পড়ায়, তো ওইটা দেখলে বুঝতে পারবা। তো এটাই হলো। এখন যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি কন্টিনিউ করতে পারতেছো না, বিশ্বাস করো ভাইয়া, যেখান থেকে শুরু করবে এই যে ভার্সিটি প্রস্তুতি, যেখানে ভার্সিটি প্রস্তুতি ভালো করবা, দেখবে লাইফে এমন হবে যে তোমার যে ফ্রেন্ডরা এখন মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে, ওরা হয়তো কোথাও চান্সে পাবে না ভাইয়া, এমন তো হতে পারে। কাউকে আমি ছোট করতেছি না, নিজের জায়গা থেকে সবটুকু দাও, ইনশাল্লাহ তুমি ভালো করবা। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।